সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, সিরিয়ায় বাশার আসাদ সরকারের পতন হয়েছে। সেখানে এমন একটা সরকার ক্ষমতা এসেছে যে সরকারের উপরে কারোর ভিন্ন মাত্রার প্রত্যাশা ছিল। আর কেউ কেউ জানে এই সরকার সিরিয়ার স্বার্থ রক্ষা করতে পারবে না। কেন স্বার্থ রক্ষা করতে পারবে না? আর যারা ভাবছিল এই সরকার তাদের খুব পছন্দের সরকার, কেনই বা তারা ভাবছিল এটা পছন্দের সরকার? আর এই যে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা, যার নানামুখী কথা কর্মকাণ্ড নিয়ে মুসলিম বিশ্বে বেশ বড় রকমের বিতর্ক সৃষ্টি হয়েছে। কেনই বা এই বিতর্ক? তুরস্কের সিরিয়ার রাজনীতিতে বিশেষ করে এই আহমেদ আল সারাকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের বিশেষ ভূমিকা ছিল। যদি আহমেদ আল সারা মুসলিম উম্মার জন্য বা সিরিয়ার জাতীয় স্বার্থের জন্য খুব উপযোগী না হন, তাহলে কেন এরদোগান তাকে ক্ষমতায় বসানোর জন্য এতটা মরিয়া ছিলেন? এবং এখন এত বিতর্ক আসলে কেন হলো? সিরিয়ার ভেতরের রাজনীতির গল্পটা আসলে কি? সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা সিরিয়ার ভেতর বাইরের মূল গল্পের আদ্যপান্ত জানার চেষ্টা করব। আহমেদ আল সারার বাস্তবতা, অনেক বর্তমান যে রাজনৈতিক কর্মকাণ্ড, বর্তমান যে অবস্থান, এইগুলো আমি আপনাদের সামনে চেষ্টা করব যথেষ্ট পরিষ্কার করে দেওয়ার জন্য। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, 2013-14 সালের দিকে ইরাক এবং সিরিয়ায় হঠাৎ করে আবির্ভূত হলো পাগড়ি পরা একদল যোদ্ধার, যারা ইসলাম কায়েম করবে, যারা খেলাফত প্রতিষ্ঠা করবে এবং ইসলামী শাসন ব্যবস্থা সেই খোলাফায়ে রাশেদিনের সোনালী অধ্যায় ফিরিয়ে আনবে। ইরাক এবং সিরিয়ায় অসম্ভব দ্রুত গতিতে তারা ঢুকে পড়ল এবং এবং বানের পানির মতো অসম্ভব দ্রুত গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ল। সিরিয়ার বিরাট অংশ তাদের কন্ট্রোলে নিয়ে নিল, ইরাকের বিরাট অংশ কন্ট্রোলে নিয়ে নিল। মাথায় পাগড়ি, বেশিরভাগই কালো, বেশ বড় বড় দাড়ি, গায়ে জুব্বা, দেখতে একেবারেই ইসলামী আমলের লোকজনের মতো, ইসলাম অনুসরণকারী লোকজনের মতো। দেখে বোঝার উপায় নেই তারা মুসলমান নয়, তারা মুসলিম উম্মার জন্য কাজ করছে না, তারা সত্যিকারের খেলাফত প্রতিষ্ঠা করতে আসেনি। তাদের চেহারা, সুরত, এগুলো দেখে বোঝার কোনো উপায় ছিল না। ঘোষণাটা তারা খুব মুখরোচক দিয়েছিল, খেলাফত কায়েম। সারা বিশ্বের সাধারণ মুসলমানরা ব্যাপকভাবে তাদের এই বক্তব্য, তাদের এই চিন্তা চেতনা, তাদের এই কথাকে গ্রহণ করলো। একেবারে বলা যায় গোগ্রাসে গিলল। কিন্তু পেছনে থেকে গেল অনেক কালো অধ্যায়, ইতিহাসের অনেক সম্ভাব্য কাহিনী। কি সেই কালো অধ্যায় এবং কি সেই সম্ভাব্য করুণ কাহিনী? কালো অধ্যায় হলো এই যে যারা খেলাফত প্রতিষ্ঠার নামে বানের পানির মতো ছড়িয়ে পড়লো ইরাক এবং সিরিয়ায়, তারাই অল্প কিছুদিনের ভেতরেই এমনভাবে মানুষ হত্যা শুরু করলো, নারীদের ধর্ষণ করলো, এমনভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালালো এবং এমনভাবে জোর জবরদস্তি করলো, সরকারি বাহিনীগুলোকে নাস্তানাবুদ করে দেওয়ার চেষ্টা করলো এবং তাদের কর্মকাণ্ডের ভেতর দিয়ে খুব অল্প সময়ের ভেতরে পরিষ্কার হয়ে গেল এরা খেলাফত প্রতিষ্ঠা করতে আসেনি, এরা কারোর হয়ে বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছে। খুব দ্রুতই বিষয়গুলো অনেকের কাছেই স্পষ্ট হয়ে গেল। বিশেষ করে ইরান এই বিষয়টি খুব দ্রুত বুঝে ফেলল এবং এর পাল্টা ব্যবস্থা নেওয়া শুরু করলো। অনেকে ইরানকে এই খেলাফত প্রতিষ্ঠাকারীদের বিরুদ্ধ শক্তি বলে তখন প্রচার শুরু করলো এবং এই ব্যাপারে, অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠাকারী সকল যে লোকজন, তাদের পক্ষে
পাশ্চাত্য এবং আরব অঞ্চলের গণমাধ্যমগুলো একেবারে চোখ বন্ধ করে সমর্থন দিল, নানানভাবে তাদের কর্মকাণ্ডকে বৈধ করলো। এবং ইরান যেটা করতে চাইলো, অর্থাৎ তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করলো। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তিনি প্রতিরোধ করার চেষ্টা করলেন। ইরাকের তখন মালিকি সরকার, সম্ভবত নুরি আল মালিকি, তারা প্রতিরোধ করার চেষ্টা করলেন। সবাইকে তখন ইসলাম বিরোধী আখ্যা দেয়া হলো, মুসলিম বিরোধী, মুসলিম স্বার্থের বিরোধী এটা চেষ্টা করা হলো প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু বাস্তবতা আসলেই নির্মম। এবং এই কথিত খেলাফত প্রতিষ্ঠাকারী কারা ছিল তাদের বিষয় পরিষ্কার হয়ে গেল। এবং পরিষ্কার হলো সবচেয়ে এই বিষয়টি যে এরা প্রকৃতপক্ষে মুসলমানদের স্বার্থে তো নয়ই, বরং মুসলমান এবং ইসলামদের ধ্বংস করার জন্য এসছে। তারা যে সমস্ত উগ্রবাদী সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িয়ে পড়লো, যেগুলো করতে থাকলো, তাতে সারা বিশ্বের কাছে এই মেসেজ যেতে থাকলো যে ইসলাম বুঝি এমনই, ইসলাম বুঝি এমন উগ্রবাদী, এমন সন্ত্রাসী। অতএব তারা যে প্রকৃতপক্ষে ইসলামকে সর্বনাশ করতে এসেছে, এইটা একটা পর্যায়ে গিয়ে মানুষের কাছে পরিষ্কার হলো। এর ভেতরে ইরাক এবং সিরিয়ায় হাজার হাজার মানুষ প্রাণ দিল। শুরু হলো লড়াই। একপাশে পশ্চিমা এবং আরব বিশ্বের ব্যাপক সমর্থন পুষ্ট, তুরস্কের সমর্থন পুষ্ট এই আইএস, এবং এখান থেকে অনেকগুলো ফ্র্যাকশন তৈরি হলো। হায়াতে তাহরির শাম, এরকম অনেকগুলো সংগঠন হলো, যার কোনোটার পেছনে তুরস্ক, কোনোটার পেছনে আমেরিকা, কোনোটার পেছনে ইসরায়েল, কোনোটার পিছনে আরব বিশ্ব, এইভাবে। বাট সবারই চূড়ান্ত লক্ষ্য সিরিয়া থেকে বাশার আল আসাদ সরকারকে হটাও। ইরাকে তারা খেলাফত কায়েম করেছে এবং অন্যায়, অনাচার, নির্যাতন, হত্যা, ধর্ষণ এগুলো চালিয়ে যাচ্ছে। ইরাকে আসা মানেই হচ্ছে ইরানের সীমান্তে একদম। তখন ইরানের তো গায়ে জ্বালা ওঠার কথা। আলটিমেটলি ইরানও রুখে দাঁড়ালো এবং এই কাজে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইরান এবং রাশিয়ার সমর্থন চাইলো, সাহায্য চাইলো। ওপাশে লেবানন থেকে একটা প্রতিরোধকামী সংগঠন বাশার আল আসাদকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো। শুরু হলো তুমুল লড়াই। এর ভেতরে আমেরিকা এবং পাশ্চাত্যের আরো বহু সংখ্যক দেশ, নেটোভুক্ত দেশ, বহু সংখ্যক দেশ, মোট 65টি দেশ তাদের যৌথ বিমান বাহিনী গঠন করলো এবং তারা সিরিয়ায় এই কথিত ইসলামী শক্তি আইএস এর বিরুদ্ধে বিমান হামলা চালাতে শুরু করলো। নামে নামে বিমান হামলা চালায়, কিন্তু আসলে কাজে কিছু হয় না। যে বিমান হামলা চালায় তাতে সিরিয়ার সাধারণ লোকজন মরে, সিরিয়ার সরকারি প্রতিষ্ঠান, সরকারি স্থাপনা ধ্বংস হয়, সিরিয়ার সামরিক ঘাটের উপর হামলা চালায়, সিরিয়ার সামরিক বাহিনীর উপর হামলা চালায়। প্রকৃতপক্ষে আইএস এর উপরে হামলা হয় না। তখন একটা পর্যায়ে বারাক ওবামা ক্ষমতা এবং হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী, হিলারি ক্লিন্টনের নেতৃত্বে ফ্রেন্ডস অফ সিরিয়া নামে একটা সংস্থা গঠন করা হলো। এই সংগঠন বা এই সংস্থার দুটো বৈঠক হয়েছে তুরস্কে, ফ্রেন্ডস অফ সিরিয়া। তুরস্কের সাথে বাশার আল আসাদের কিন্তু একসময় খুব ভালো সম্পর্ক ছিল। দুই প্রতিবেশী দেশ, অনেক ইতিহাস, ঐতিহ্য, অনেক কিছু একসাথে। অথচ একটা পর্যায়ে গিয়ে এই বাশার আল আসাদ সরকারকে উৎখাত করার জন্য এরদোগান উঠে পড়ে লাগলেন। তিনি সিরিয়ায় মুসলিম ব্রাদারহুডের শাসন কায়েম করার কথা বললেন। নিজের দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার কোনো খবর নেই, নিজের দেশে মুসলিম ব্রাদারহুডের শাসনের কোনো খবর নেই, কিন্তু সিরিয়ায় মুসলিম ব্রাদারহুডের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি খুব অ্যাডামেন্ট হয়ে উঠলেন, সিরিয়াস হয়ে উঠলেন। তিনি এই যে আজকে যে আহমেদ আল সারা, তাদের যে মূল সংগঠন হায়াতে তাহরির শাম, তাদেরকে সমর্থন দেওয়া শুরু করলেন রজব তাইব এরদোগান। তার টার্গেট ছিল সিরিয়ার একটা বিরাট বড় ভূখণ্ড তুরস্কের আওতাধীন করতে হবে, নিজেদের অধীনস্থ করতে হবে। বাশার আল আসাদ সরকার থাকলে এটা সম্ভব না। তুরস্কের এটা কাহিনী। ইসরায়েল বা পাশ্চাত্যের তাদের প্রত্যাশা ছিল বাশার আল আসাদ সরকার যতক্ষণ পর্যন্ত ক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত সিরিয়ার আকাশ, সিরিয়ার ভূমি মুক্ত না। অতএব ইসরায়েল যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায় সেটা সম্ভব না। একেবারে ইসরায়েল থেকে সামনে পা বাড়ালেই সিরিয়া, বাশার আল আসাদ সরকার, যারা কখনো ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার চিন্তাও করেনি, বরং যুদ্ধ করেছে কয়েকবার। অনেক দেশ, আরব দেশ ইসরায়েলের সাথে মীমাংসা করেছে, আপোষ করেছে, কিন্তু বাশার আল আসাদ সরকার
বা তার বাবা হাফিজ আল আসাদের সরকার কখনো আপোষ হয়ে যায়নি। এছাড়া ইসরায়েল যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায় বা আমেরিকার নিউ মিডল ইস্ট প্ল্যান বাস্তবায়ন করতে চায়, সেটা করতে গেলে সিরিয়াকে ভাঙতে পারলে বা সিরিয়ার বাশার আসাদকে যদি উৎখাত করে দেওয়া যায়, তাহলে দ্রুত গতিতে ইরাক দখল করে নিয়ে ইরান দখল করে নেবে, একদম সহজ। তখন আফগানিস্তানে কিন্তু মার্কিন বাহিনী দখলদারিত্ব কায়েম করে রেখেছে। এইরকম একটা প্রেক্ষাপটে সিরিয়া দখল করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ইরান এই পলিটিক্স বুঝতে পারলো, এই ষড়যন্ত্র বুঝতে পারলো, বুঝে তারা দ্রুতই রুখে দাঁড়ালো, রাশিয়ার সাহায্য নিল এবং বাশার আল আসাদ সরকার টিকে গেল। এপাশে ইরান একটা অবস্থায় থাকলো, রাশিয়াও অবস্থায় থাকলো, সারা বিশ্বে রাশিয়ার নতুন করে একটা প্রভাব প্রতিপত্তি তৈরি হলো। এর ভিতর দিয়ে ইসরায়েল কিন্তু প্রায় প্রতিদিন সিরিয়ায় হামলা চালায়, অথচ সিরিয়ায় কিন্তু ইরান তার একটা ভালো অবস্থান গড়ে তুলছিল, সামরিক অবস্থান। এবং সেই সময় ফিলিস্তিন, লেবানন থেকে শুরু করে ইরাক, ইয়েমেন সব জায়গায় একটা প্রভাবশালী প্রতিরোধকামী সংগঠন, তারা এই যে প্রক্সি ফোর্স যেটা, এরা গড়ে উঠল। এই ভেতরে ইরানি কনসুলেটে হামলা চালালো ইসরায়েল, যাতে ইরান প্রতিশোধ হিসেবে ইসরায়েলে হামলা চালালো। শুরু হলো ইসরায়েল এবং ইরান যুদ্ধ, ইতিহাসের নতুন অধ্যায়। এইগুলো করতে 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 এর ভেতরে যখন সিরিয়াটা বেশ অস্থিতিশীল, ইসরায়েলের হামলা, ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ ইত্যাদি ইত্যাদি মোকাবেলায় বেশ একটা অস্থিতিশীল, ঠিক সেই মুহূর্তে তুর্কি সীমান্ত থেকে শুরু হলো বাশার আল আসাদ সরকার বিরোধী আন্দোলন। একেবারে পঙ্গপালের মতো লেলিয়ে দেওয়া হলো। খুব একটা নাজুক সময়ে, যখন ইরান, রাশিয়া, বাশার আল আসাদ সরকার বা অত্র অঞ্চলে যে সমস্ত প্রতিরোধকামী সংগঠন যারা ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে কাজ করে, তাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হলো। তুরস্ক এই কাজটা করলো, এরদোগান। এবং তখন এমন পরিস্থিতি যে তাদের বিরুদ্ধে যদি সিরিয়ার আসাদ সরকার সামরিক বাহিনী নিয়ে যুদ্ধ শুরু করে, তাহলে সিরিয়ায় রক্ত গঙ্গা বয়ে যায়, অর্থাৎ সিরিয়ায় প্রচন্ড রকমের হানাহানি, মারামারি শুরু হয়। এটা বাদ দেওয়ার জন্য, এটা এড়ানোর জন্য বাশার আল আসাদ সরকার অনীহা প্রকাশ করলো এবং বললো যে এটা আমরা করতে চাই না। তখন ইরান এবং রাশিয়া বললো আচ্ছা ঠিক আছে, যার দেশ সে যদি করতে না চায় তাহলে তাকে ছেড়ে দেওয়া হোক। তখন বাশার আল আসাদ সরকার রাশিয়ায় আশ্রয় নিলেন এবং সিরিয়া এই জোলানির নেতৃত্বে হায়াতে তাহরির শামের অধীনে চলে গেল। তারা সরকার কায়েম করলো, ইসলামী সরকার প্রতিষ্ঠা করবে বলেছিল। কিন্তু জোলানির অধীনে সিরিয়া যাওয়ার কয়েকদিনের ভেতরেই ইসরায়েল ব্যাপকভাবে কয়েকদিন